বিশাল লোকসানে ট্রাম্প, মিডিয়া সাম্রাজ্যে বিশাল আর্থিক ধস। সৌদি জাহাজে হামলার বদলা নেবে পাকিস্তান, তুরস্ক। 700 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল পিয়ংইয়ং। শান্তি চুক্তির আশা শেষ, ইয়েমেনের নতুন করে ভয়াবহ গৃহযুদ্ধের আশঙ্কা। ক্ষেপণাস্ত্র পরীক্ষার 24 ঘন্টা আগে নোটিশ চায় 41 দেশ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে নেমে এসেছে বিশাল আর্থিক ধস। ক্রিপ্টোকারেন্সি ও অনলাইন জুয়ার মতো ঝুঁকিপূর্ণ খাতে অর্থ ঠেলে দ্বিতীয় প্রান্তিকে প্রায় 3,000 কোটি টাকার বিশাল লোকসানের মুখে পড়েছে ট্রুথ সোশ্যালের মালিকানা প্রতিষ্ঠান। লোকসান কাটাতে এবার ওয়াল স্ট্রিটের বড় বড় ট্রেডিং ফার্মের কাছে টাকার বিনিময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্ট আগে ভাগে দেখার সুযোগ বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। আর একে প্রেসিডেন্টের ক্ষমতা নির্লজ্জ অপব্যবহার ও এক ধরনের দুর্নীতি বলে কড়া সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। ভুল সিদ্ধান্তে বড় লোকসানের মুখে পড়া ট্রাম্প মিডিয়া কি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারবে, নাকি তথ্য বিক্রি নতুন এই বিতর্ক তাদের ঠেলে দেবে আরো গভীর সংকটে? বিস্তারিত এবারের প্রতিবেদনে। আমেরিকার ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে নেমে এসেছে বিশাল আর্থিক ধস। মার্কিন প্রেসিডেন্টের অন্যতম পছন্দের মাধ্যম ট্রুথ সোশ্যাল এর মালিকানা প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় ত্রৈমাসিকে এক ধাক্কায় $238 মিলিয়ন অর্থাৎ 2,930 কোটি টাকা পরিমাণ বিশাল লোকসানের কথা জানিয়েছে। সম্প্রতি এমন তথ্যই নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে। প্রশ্ন উঠেছে, কোটি কোটি ডলারের ক্যাশ আর বিটকয়েন থাকার পরেও কেন এমন বিপর্যয়? কোম্পানির নতুন প্রধান নির্বাহী কেভিন ম্যাকগার্ন সম্প্রতি এক কনফারেন্সে জানিয়েছে, জুন পর্যন্ত 3 মাসের এই বিশাল ক্ষতির মূল কারণ ছিল ক্রিপ্টোকারেন্সি ও অনলাইন ব্যাটিং এর মতো নতুন সব ঝুঁকিপূর্ণ খাতে অতিমাত্রায় অর্থ ঢালা। বছরব্যাপী এই সম্প্রসারণের চেষ্টা ব্যর্থ হওয়ায় কোম্পানিটি এখন এসবই ইতি টেনে পুরোদমে সোশ্যাল মিডিয়ার দিকে মনোযোগ ফেরানোর ঘোষণা দিয়েছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর মোড় নিয়েছে তাদের নতুন আয়ের উৎস নিয়ে। ওয়াল স্ট্রিটের বড় বড় ট্রেডিং ফার্মগুলোর কাছে ট্রাম্প ও শীর্ষ ব্যবহারকারীদের পোস্টগুলো আগে ভাগে দেখার সুযোগ বিক্রি শুরু করেছে তারা। ট্রুথ এপিআই নামের এই বিশেষ সেবার মাধ্যমে মিলিসেকেন্ডের ব্যবধানে স্টক ও বন্ডের বাজার নিয়ন্ত্রণ করতে প্রতি মাসে এক একটি প্রতিষ্ঠানকে গুনতে হচ্ছে $60,000 থেকে $1,00,000। ইতিমধ্যে 10 জন গ্রাহকও পেয়ে গেছেন তারা। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল ল এর বিশেষজ্ঞ ক্যাথলিন ক্লার্ক একে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার বলে তোপ করেছেন। তার মতে, প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতার সুযোগ নিয়ে দ্রুত বিশেষ তথ্য বিক্রি করা এক ধরনের দুর্নীতি। যদিও ম্যাকগার্ন এই অভিযোগ উড়িয়ে দিয়ে এটিকে তথ্য প্রযুক্তি খাতের একটি সাধারণ ও প্রচলিত ব্যবসায়িক কৌশল বলে দাবি করেছেন। কোম্পানির আর্থিক খাতিয়ান বেশ জটিল। দ্বিতীয় ত্রৈমাসিকে কোম্পানিটির রাজস্ব আয় মাত্র $1.7 মিলিয়ন হলেও তাদের রূপান্তরযোগ্য নোট বাবদ $1 বিলিয়ন ঋণ রয়েছে। যদিও এই ঋণের মেয়াদ 2028 সাল পর্যন্ত, তবুও চলতি বছরের নভেম্বরে ঋণদাতারা নগদ টাকা তোলার দাবি জানাতে পারেন, যা কোম্পানির জন্য বড় এক হুমকি। তবে আশার কথা হলো, কোম্পানির হাতে বর্তমানে $400 মিলিয়ন বেশি নগদ অর্থ এবং $1.2 বিলিয়ন মূল্যের বিটকয়েন ও সমতুল্য সম্পদ জমা রয়েছে। সব মিলিয়ে অনলাইন জুয়া ও ক্রিপ্টোর ভুল চালে বড় লোকসানের মুখে পড়া ট্রাম্প মিডিয়া কি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারবে, নাকি নতুন কোনো তথ্য বিক্রির বিতর্ক তাদের আরো গভীর সংকটে ফেলবে? সেটাই এখন দেখার বিষয়। নাজমুন্নাহার উসবা, কালবেলা। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার সামরিক চুক্তিকে যেন সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। বাব এল মান্দের প্রণালীতে সৌদির সামরিক জাহাজে হামলার পর এখন প্রশ্ন উঠেছে, তবে কি রিয়াদের হয়ে এবার সরাসরি যুদ্ধে জড়াবে ইসলামাবাদ ও আঙ্কারা?
সম্প্রতি সানা বিমানবন্দর ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধি দল বহনকারী একটি ফ্লাইটে বাধা দেয় সৌদি আরব। এর জবাবে সৌদির বিভিন্ন স্থাপনা ও জাহাজে হামলার পাশাপাশি লোহিত সাগরে অবরোধ ঘোষণা করেছে গোষ্ঠীটি। মক্কায় হওয়া ত্রিদেশীয় চুক্তির শর্ত অনুযায়ী সৌদির ওপর এই আক্রমণকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে কি তবে নতুন কোনো মহাযুদ্ধের দামামা বাজতে যাচ্ছে? বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে চুক্তি হয়েছিল এক দেশের গায়ে আঁচড় লাগলে 3 দেশ মিলে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু সেই চুক্তিকেই যেন বুড়ো আঙুল দেখালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীরা। বাব আল মান্দেব প্রণালীতে সরাসরি সৌদির সামরিক জাহাজে হামলা চালিয়ে তারা বুঝিয়ে দিল কাউকে পরোয়া করে না তারা। এই ঘটনার পর বিশ্বজুড়ে এক বড় প্রশ্ন দেখা দিয়েছে, তবে কি এই সশস্ত্র গোষ্ঠীকে দমাতে সৌদির পাশে দাঁড়িয়ে সরাসরি সংঘাতের ময়দানে নামবে পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী? খবর আল জাজিরার। লোহিত সাগরের এই কৌশলগত জলপথ এর আগেই একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় 6 জন নিহত ও 10 জন আহত হন। ঠিক তার পরপরই সৌদির সামরিক জাহাজে এই আক্রমণের দাবি আঞ্চলিক নিরাপত্তায় নতুন তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনার নেপথ্যে রয়েছে একের পর এক উত্তপ্ত ঘটনা। সহিংসতার মূল দাবানল ছড়ায় গত 13 জুলাই, যখন সানা বিমানবন্দরের রানওয়েতে সৌদি বিমান হামলায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী প্রতিনিধি দল বহনকারী এক ইরানি ফ্লাইট অবতরণে বাধা পায়। এর জবাবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীরা সৌদির আবহা বিমানবন্দর, তেল স্থাপনা ও জাহাজে আঘাত হেনে লোহিত সাগরে অবরোধ ঘোষণা করে। পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি জোট উদাইদা ও কামারান দ্বীপে বিমান হামলা চালায় এবং স্থল অভিযানের জন্য সরকারি বাহিনীকে নতুন করে শক্তিশালী করে তুলছে। এই সংঘাতের রেশ এখন ছড়িয়ে পড়েছে ইয়েমেনের বন্দরনগরী আলমাখা ও ঐতিহাসিক মারিব শহরে। সশস্ত্র গোষ্ঠীর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলায় পোর্ট এলাকা ছারখার হওয়ার পাশাপাশি অকাতরে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। জবাবে ইয়েমেনি সরকারি বাহিনীও আল জাউফ, সাদা ও মারিবের সশস্ত্র গোষ্ঠীর আস্তানাগুলোতে জোরালো পাল্টা হামলা শুরু করেছে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো মক্কায় হওয়া চুক্তির শর্ত অনুযায়ী যে কোনো এক দেশের উপর সশস্ত্র আক্রমণ মানেই 3 দেশের উপর আক্রমণ। ইতোমধ্যে সৌদির কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে অবস্থান করছে পাকিস্তানের যুদ্ধ বিমান। জাতিসংঘ ইতোমধ্যেই সতর্কবার্তা জারি করেছে। 2022 সালের যুদ্ধবিরতির পর ইয়েমেন আর কখনোই এত বড় রক্তক্ষয়ী মহাযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে থাকেনি। একদিকে বাব আল মান্দেব প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্য সংকট, অন্যদিকে সৌদি, পাকিস্তান, তুরস্ক অক্ষের পাল্টা আঘাত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক বারুদের স্তূপে বসে আছে। এখন প্রশ্ন উঠছে, তবে কি সত্যিই এবার সৌদির হয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামছে পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী? এক আগুনের ফুলকিই পারে এই অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে, যা লাখ লাখ মানুষের জন্য বয়ে আনবে শুধুই ধ্বংসস্তূপ। সনম সিদ্দিকী, কালবেলা। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার ঠিক আগে জাপান সাগরের দিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি পিয়ংইয়ং এর দ্বিতীয় দফার উস্কানিমূলক মিসাইল পরীক্ষা। একের পর এক এমন মিসাইল পরীক্ষার নেপথ্যে কি বড় কোনো সংঘাতের পূর্বাভাস লুকিয়ে আছে? কোরীয় উপদ্বীপে নতুন করে ঘনীভূত হওয়া এই যুদ্ধের মেঘ নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার ঠিক প্রাক্কালে জাপান সাগরের দিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। 1 সপ্তাহেরও কম সময়ে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় দফায় উস্কানিমূলক পদক্ষেপ, এমন তথ্যই নিশ্চিত করেছে আল জাজিরা। মাত্র 700 কিলোমিটার পথ পাড়ি দেওয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নেপথ্যে কি তবে বড় কোনো সংঘাতের পূর্বাভাস লুকিয়ে আছে? দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ওনসান এলাকা থেকে উৎক্ষেপিত এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে ওয়াশিংটন ও টোকিওর সঙ্গে নিবিড় তথ্য আদান প্রদান চলছে। আগামী 17 আগস্ট থেকে শুরু হতে যাওয়া উলচি ফ্রিডম শিল্ড মহড়ার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ থেকেই মূলত এই পাল্টা পদক্ষেপ নিয়েছে পিয়ংইয়ং। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি উপদ্বীপে নতুন করে যুদ্ধের মেঘ ঘনীভূত করতে পারে। শান্তি বিনষ্টের এই খেলায় শেষ পর্যন্ত কার জয় হবে সেটাই এখন দেখার বিষয়। 2022 সালের যুদ্ধবিরতির আশা ধূলিসাৎ করে ইয়েমেনে আবারও ঘনীভূত হচ্ছে ভয়াবহ গৃহযুদ্ধের মেঘ।
আল মাখা ও মারিবের আবাসিক এলাকায় ইরান সমর্থিত গোষ্ঠী হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ। জাতিসংঘের সতর্কতা অনুযায়ী পাল্টাপাল্টি হামলায় দেশটিতে 2022 সালের পর সবচেয়ে বড় আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। ক্ষমতার লড়াই নাকি অন্য কোনো স্বার্থ, কি কারণে আবারও চরম ধ্বংসের মুখে পড়ল ইয়েমেন? বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। শান্তির আশা নাকি সর্বনাশা সংঘাত? 2022 সালের ঠুনকো যুদ্ধবিরতির সুখ স্মৃতি মুছে ইয়েমেনে এখন লাশের মিছিল। আল মাখা ও মারিবের আবাসিক এলাকায় হুথিদের নৃশংস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে পুরো দেশ। মোচায় মাত্র একদিনের ব্যবধানে 7 জন নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছে। খবর আল জাজিরার। মূলত 2014 সালে ইরান সমর্থিত গোষ্ঠীরা রাজধানী সানা দখল করার পর থেকেই শুরু হয় এই ক্ষমতার লড়াই। 2015 সালের মার্চে সৌদি জোট এতে জড়ালে পরিস্থিতি লাখো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এক অচল অবস্থায় পৌঁছায়। এতে 13 জুলাই সানা বিমানবন্দরে সৌদি বিমান হামলার পর নতুন করে এই সংঘাত চরমে রূপ নেয়। সাম্প্রতিক সময়ে সাব অওয়াই ড্রোন হামলায় 2 সেনা নিহত এবং 7 জন আহত হয়েছেন। সৌদি আরবের আভা বিমানবন্দর এবং লোহিত সাগরে জাহাজ চলাচলে ইরান সমর্থিত গোষ্ঠীদের অবরোধ বিশ্ব অর্থনীতিতে নতুন বিশৃঙ্খলা তৈরি করেছে। জবাবে হোদাইদাহ ও কামরানে সৌদি জোটের তীব্র বিমান হামলা চলছে। জাতিসংঘের দূত হান্স গ্রুন্ডবার্গের মতে দেশটিতে 2022 সালের পর এবারের সবচেয়ে বড় আঞ্চলিক সংঘাতের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। ইয়েমেনের সরকারের তথ্য অনুযায়ী ইরান সমর্থিত গোষ্ঠী ও সৌদি জোটের এই পাল্টাপাল্টি রক্তক্ষয়ী হামলা লাখো সাধারণ মানুষের জীবনকে এক চরম অনিশ্চয়তা ও ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও মহাকাশযান উৎক্ষেপণের অন্তত 24 ঘন্টা আগে আগাম নোটিশ দেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 41টি দেশ। জেনেভায় নিরস্ত্রীকরণ সম্মেলনে দেওয়া এই যৌথ বিবৃতিতে ক্ষেপণাস্ত্রের ধরন, গতিপথ এবং পতনস্থল সম্পর্কেও বিস্তারিত জানানোর শর্ত দেওয়া হয়েছে। তবে পশ্চিমা দেশগুলোর এই নতুন শর্ত মানতে নারাজ চীন। এরই মাঝে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘনীভূত হওয়া এই নিরাপত্তা ঝুঁকি এবং পশ্চিমা দেশগুলোর নতুন শর্ত নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। সেই তালিকায় এবার জাপানও যুক্ত হওয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাড়ছে উদ্বেগ। এর মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নতুন নিয়মের দাবি তুলেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 41টি দেশ। এমন তথ্য জানা গেছে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে। মঙ্গলবার জেনেভায় নিরস্ত্রীকরণ সম্মেলনে দেওয়া এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও মহাকাশযান উৎক্ষেপণের অন্তত 24 ঘন্টা আগে সম্ভাব্য প্রভাবিত দেশগুলোকে জানাতে হবে। তাদের মতে আগাম সতর্কতা থাকলে ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাতের ঝুঁকি কমানো সম্ভব। তবে শুধু উৎক্ষেপণের সময় জানালেই হবে না, ক্ষেপণাস্ত্রের ধরন, কোথা থেকে ছোড়া হবে এবং সম্ভাব্য গতিপথও জানাতে হবে। পাশাপাশি সম্ভাব্য পতনস্থলের আশেপাশে থাকা বিমান ও জাহাজগুলোকেও সতর্ক করার কথা বলা হয়েছে। দেশগুলো বলছে এই দাবির পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা। গত মাসে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চীন। উৎক্ষেপণের কয়েক ঘন্টা আগে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে জানানো হলেও যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো বলছে এই সময় যথেষ্ট নয়। তবে বিষয়টি মানতে নারাজ চীন। দেশটির অভিযোগ, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এদিকে মঙ্গলবারের বিবৃতির কয়েক ঘন্টা পর উত্তর কোরিয়াও পূর্ব উপকূলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ফলে একদিকে চীনকে ঘিরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগ, অন্যদিকে উত্তর কোরিয়ার নতুন উৎক্ষেপণ। সব মিলিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। দর্শক, এই ছিল বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সব শেষ খবরের আপডেট জানতে কালবেলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।